আচ্ছা, এই ভিডিওটা বাংলা, ইংলিশ আর হিন্দি তিনোটা ল্যাঙ্গুয়েজে করা হয়েছে যাতে আমরা সবাই বুঝতে পারি। তো নেই শুরু করা যাও। तो कैसे हैं आप लोग? एक कहानी है जो सबको सुनानी है, जलने वालों की तो रूह भी जलानी है। एक कहानी है जो सबको सुनानी। আচ্ছা, ভিডিও শুরু করার আগে একখান খুব ইম্পর্টেন্ট মাছ যেখান সঞ্জীব স্যারে কইসলা এটা একটু দেখিলাম। দেখুন, আইনস্টাইন তাইন কিতা কইসলা, তাইন কইসলা যে যখন কোনো হেভেনলি বডির সামনে লাইট পাস হয়, লাইট একটু ডিফ্লেক্ট করিলায়। এটা তো এমনি দেখা যায় না, বাট সোলার ইক্লিপসের সময় এই থিওরিটিক্যাল ফেনোমেননটা পুরাপুরি দেখা যায়। সো এনজয় দ্য ভিডিও। হ্যালো এভরিওয়ান, আজকে আমি সূর্যগ্রহণ সম্বন্ধে কিছু কথা বলবো এবং শেষে ডায়মন্ড রিংটা কেন হয় বা কখন হয়, কিভাবে হয়, এটা সম্বন্ধে কিছু কথা বলবো। তো শুরু করা যাক। হ্যাঁ, তো প্রথমেই বলি যে সূর্যগ্রহণটা কখন হয়। আমরা সকলেই জানি যে সূর্য, চাঁদ এবং পৃথিবী এই তিনটা যখন একই সরলরেখা বা একই কক্ষতলে আসে তখন হচ্ছে চাঁদের ছায়াটা পৃথিবীর ওপর পড়ে, এর ফলে সূর্যগ্রহণ হয়। এটা আমরা সকলেই জানি। আর প্রধানত তিন ধরনের সূর্যগ্রহণ আমরা জানি। এক হচ্ছে আংশিক গ্রাস, এক হচ্ছে বলয় গ্রাস, আরেকটা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সূর্যর যে অবস্থান সেটা আমাদের পৃথিবী বা চাঁদ দুটোর রেসপেক্টেই অনেক দূরে, সেই কারণে সূর্যের অবস্থানটা খুব একটা গ্রহণের ক্ষেত্রে কার্যকর না। আমাদের চাঁদের যে অবস্থানটা সেটা পৃথিবীর রেসপেক্টে কোন পজিশান আছে তার উপরই মেনলি গ্রহণের প্রকৃতিটা ডিপেন্ড করে। এখন চাঁদ হচ্ছে পৃথিবীর চারপাশে একটা ইলিপ্টিক্যাল কক্ষপথে ঘোরাফেরা করে, এটা আমরা সকলেই জানি। এবার ইলিপ্টিক্যাল কক্ষপথে দুটো পজিশন থাকে, একটাকে বলি আমরা অ্যাপোগি, একটা হচ্ছে পেরিগি। পেরিগি মানে কাছের অবস্থান আর অ্যাপোগি মানে দূরের অবস্থান। তো এখন আমরা একটা চিত্রের মাধ্যমে এটাকে বোঝার চেষ্টা করি যে সূর্যগ্রহণের জন্য প্রথম যেটা শর্ত সেটা হচ্ছে চাঁদকে পৃথিবী এবং সূর্যের মাঝে থাকতে হবে, এটা হলো। এবার আংশিক না পূর্ণ এটা কিভাবে হবে এটা বোঝার জন্য এই যে এই জায়গাটায় এটা হচ্ছে চাঁদ বা চাঁদের যে ছায়াটা, এই যে চাঁদের ছায়াটা, যেহেতু চাঁদ হচ্ছে পৃথিবীর তুলনায় খুবই ক্ষুদ্র আকৃতিতে, সেই কারণে এটা সম্ভব নয় যে চাঁদ পুরো পৃথিবীকে একবারে ঢেকে ফেলবে। তো সেই কারণে একটা নির্দিষ্ট এরিয়াতে আমরা হচ্ছে এই গ্রহণটাকে আমরা দেখতে পাই। তো এখানে চাঁদের যে ছায়াটা, এই ছায়াটা এই এরিয়ার মধ্যে সম্পূর্ণভাবে এইটুকু এরিয়ায় সূর্যটাকে পুরোপুরি ঢেকে ফেলবে। তো সেই কারণে এই এরিয়ার মধ্যে আমরা কি দেখবো, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর এই যে এরিয়াগুলো যেটা হচ্ছে এখানে, এই যে এই এরিয়াগুলো মানে এখানে বোঝাই, তাহলে এই যে এরিয়াগুলো, এই এরিয়াতে কি হবে, আমরা এই পুরো সূর্যটা ঢাকবে না, এইটুকুর জন্য এই উপরে কিছুটা অংশ সূর্যের দেখা যাবে। তো যেই কারণে কিছুটা অংশ দেখা যাবে সেই জন্য এটাকে বলবো আমরা আংশিক সূর্যগ্রহণ। ঠিক আছে, এবার আসি যে বলয় গ্রাসটা কখন হবে। বলয় গ্রাস মানে হচ্ছে যেরকম আমি যদি এই আমার হাত, ঠিক আছে, এটা আমার হাত, এবার হাতটাকে যদি আমি চোখের সামনে আনি তাহলে আমি দূরের কোনো বস্তুকে পুরোপুরি ঢেকে ফেলতে পারবো, কিন্তু যখন আমি হাতটাকে দূরে নেব তখন আমি সেই বস্তুটা পুরোপুরি ঢাকতে পারবো না। চাঁদের ক্ষেত্রে সেই সেম জিনিসটাই হচ্ছে, যখন চাঁদ পেরিজিতে থাকে তখন হচ্ছে পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলতে পারে আর আমরা দেখি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। আর যখন হচ্ছে চাঁদ অ্যাপোগিতে থাকে, মানে সূর্যের থেকে অনেক, পৃথিবীর থেকে অনেকটা দূরত্ব অবস্থান করে, তখন হচ্ছে চাঁদ পুরোপুরি সূর্যকে ঢাকতে পারে না। সূর্যের মাঝখানের অংশটা ঢাকতে পারে, কিন্তু সূর্যের যে সাইডের, সূর্যের যে কি বলবো এটাকে, পরিসীমা, সূর্যের যে পরিধি বরাবর ঢাকতে পারে না। সেই কারণে তখন আমরা দেখি বলয়গ্রাস সূর্যগ্রহণ। আর সেই বলয়গ্রাস সূর্যগ্রহণেই হচ্ছে ঘটনাটা ঘটে, সেটাকে বলে রিং অফ ফায়ার। রিং অফ ফায়ার মানে সূর্যের বাইরের অংশটা আমরা দেখতে পারি জ্বলছে, সেই কারণটাকে বলছে রিং অফ ফায়ার। আর আমাদের যে 21শে জুন 2020 যেটা হতে চলেছে সেটা হচ্ছে অ্যানুলার সোলার এক্লিপস বা বলয়গ্রাস সূর্যগ্রহণ। এবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণের ক্ষেত্রে কি হচ্ছে, চাঁদ পুরোপুরি সূর্যটাকে ঢেকে ফেলছে, কিন্তু ওই যে ঢাকার শুরুটা আর শেষে, সেই সময় কি হয়, চাঁদের যে সারফেসের মধ্যে যে হোল বা গর্তগুলো রয়েছে, সেই গর্তের জন্য কি হয়, ওই সূর্যের আলোক রশ্মিটা ওই গর্ত থেকে ডিফ্র্যাক্ট করে আমাদের আর্থে চলে আসে। তো এই যে ডিফ্র্যাকশনটা হচ্ছে, এই ডিফ্র্যাকশনের জন্যই আমরা হচ্ছে ডায়মন্ড রিংটা দেখতে পারি। তো কি হয়, নর্মালি এই ছবির মাধ্যমে যদি আমরা বুঝি যে এখানে পুরোপুরি এই চাঁদ হচ্ছে সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলেছে, কিন্তু কোনো একটা গর্তের মধ্যে দিয়ে একবারে অনেকটা সূর্যরশ্মি ডিফ্র্যাক্ট হয়ে আমাদের এদিকে চলে আসছে পৃথিবীতে। তো যেহেতু ডিফ্র্যাক্ট হচ্ছে সেই কারণে এই জায়গাটা আমরা দেখতে পারি যে এই জায়গাটা জ্বলছে, সূর্যের আলোটা দেখতে পারি। ওই জন্য এটাকে মনে হয় যে একটা রিংয়ের ডায়মন্ডের মতন একটা ডায়মন্ড। আর এই বাইরের এটাকে বলে সূর্যের অ্যাটমসফিয়ার, করোনাটা,
সূর্যের করোনাটাকে আমরা আবছা দেখতে পারি, আবছা একটা আলোক রশ্মি, তো সেই জন্য এটাকে মনে হয় একটা রিংটা, আর এটা হচ্ছে তার মধ্যে ডায়মন্ড, ওই জন্য এটাকে বলা হচ্ছে ডায়মন্ড রিং। 21 জুন এবছরের প্রথম সোলার ইক্লিপস। তো ইক্লিপস নিয়ে অনেক মিথ, সুপারস্টিশন অনেক কিছুই আছে, কিন্তু বেসিক্যালি ইক্লিপসটা হচ্ছে যখন পৃথিবী আর সূর্যের মধ্যে চাঁদ একই স্ট্রেট লাইনে এসে পড়ে, তখন ইক্লিপস হয়। তো প্রতি মাসেই কিন্তু চাঁদ সূর্য আর পৃথিবীর মধ্যেখানে আসে, কিন্তু প্রত্যেক মাসে কি হয়, ইক্লিপস হয় না। তার কারণ হচ্ছে ইক্লিপস তখনই হয় যখন চাঁদ লুনার নোটসের মধ্যে আসে, আর লুনার নোটসটা যখন পৃথিবী আর সূর্যের সাথে পারফেক্টলি অ্যালাইন করে থাকে। এখন লুনার নোটসটা কি বেসিক্যালি, ওইটা হচ্ছে দুটো পয়েন্ট যার দ্বারা তৈরি স্ট্রেট লাইনে, সরল রেখায় লুনার অরবিটাল প্লেন আর আর্থের ইক্লিপ্টিক প্লেন কোয়েনসাইড করে, পৃথিবীর কক্ষতল আর চাঁদের কক্ষতল পরস্পরকে ছেদ করে, তখনই ছেদ করে। তো তখন কি হয়, ওই লুনার নোটসটা 173 ডেজ অন্তর অন্তর পৃথিবী আর সূর্যের সাথে পারফেক্টলি অ্যালাইন করে। আর তখন যদি চাঁদ এই লুনার নোটসে এসে পড়ে, তখন কি করে চাঁদ সূর্যকে আলোটাকে ব্লক করে দেয়, তখন ইক্লিপস হয়। আদারওয়াইজ কি হয়, পৃথিবীর কক্ষতল আর চাঁদের কক্ষতলের মধ্যে একটা সামান্য অ্যাঙ্গুলার ডিফ্লেকশন থাকে, যার দরুন চাঁদ পৃথিবী আর সূর্যের মধ্যেখানে এসে গেলেও ওইটা আর্থের ইক্লিপ্টিক প্লেনের রেসপেক্টে হয়তো একটু উপরে, না হয় নিচে থাকে, যার জন্য সূর্যের লাইটটাকে ব্লক করতে পারে না, আর ইক্লিপসও হয় না। তো 21 জুন আমরা যে ইক্লিপসটা পাচ্ছি, ওইটা অ্যানুলার সোলার ইক্লিপস, বলয়গ্রাস সূর্যগ্রহণ যেটাকে বলা হয়। ওইটাতে কি হয়, চাঁদ সূর্যের সেন্টারটাকে কভার করে নেয়। তো বেসিক্যালি সূর্যের চারদিকে একটা রে অফ লাইট ইমার্জ হতে দেখা যায়, ওইটাকে রিং অফ ফায়ার বলা হয়। ওইটা অনেক ইন্টারেস্টিং অ্যানুলার ইক্লিপসে। তো যদি দেখতে চান দেখতে পারেন, কিন্তু ইক্লিপস গ্লাস ইউজ করে, আদারওয়াইজ ইট ক্যান ড্যামেজ ইউর আইস পার্মানেন্টলি। আর আরেকটা কথা যেটা হচ্ছে ইক্লিপসের সময় খাওয়া দাওয়ার ব্যাপারটা, তো অনেকেই বলে থাকে যে খাবারের মধ্যে ওয়াটার থাকে, ওয়াটার রেডিয়েশন অ্যাট্রাক্ট করে, তো ওইটা খাবারটাকে কন্টামিনেট করে দেয়। তো বেসিক্যালি ওয়াটার কখনোই রেডিয়েশন অ্যাট্রাক্ট করে না, আর যদি এরকম হতো তো মানুষের শরীর তো আর বুঝতেই পারছেন কী ধরনের এফেক্ট হতো, কারণ হিউম্যান বডি ইজ অ্যাবাউট হাফ অফ ওয়াটার অ্যাকচুয়ালি। সো ইমাজিন কী হতে পারতো। আর সো এটা টোটালি একটা মিথ হতে পারে। তো অ্যানুলার ইক্লিপসটা 21 জুনে, ওইটা শুরু হচ্ছে 9:15 থেকে আই থিঙ্ক 3:04 অবধি, আর মোস্টলি ভিজিবল 10:17 থেকে 2:02 অবধি। তো এই প্যান্ডেমিক ইয়ারে এই সোলার ইক্লিপস, প্রথম সোলার ইক্লিপসটা ইন্টারেস্টিং হতেই পারে। Solar eclipse. So I'm not giving us a brief description regarding this. A small description regarding this eclipse I have to share with you people. This summer, the Solstice Earth will be playing a host rare type of solar eclipse on June 21, the longest day of the year. The longest day of the year, we will get the witness of celestial event known as the Ring of Fire. It's a solar eclipse. So this is the first time since 1982 that the annual solar eclipse and the summer solstice fall of same day. So the next time these two events coincide will be on June 21, 2039. The next solar eclipse, it will be considered on June 21, it is 2039. So it is very interesting. We are getting these things after so many days, after long days. So that I am giving a little bit of description regarding this solar eclipse. The annual solar eclipse is a celestial event during which the sun, moon and the earth align in the order, effectively blocking the sun rays from reaching the earth's surface.
Currently, the moon is at its furthest point in its orbit around the earth, also known as apogee. Because the moon is so far from the earth and it is unable to obscure the sun from view. This leaves an outline of the sun around the dark side of the moon, giving it the name is that the ring of fire effect. The name is the ring of the fire effect. At the peak of the ellipse, the moon will be able to block nearly about 99% of the sun from view. This, however, lasts for only a few seconds. So this rare, astronomical events will be visible from the parts of Africa, Asia, including the Central Africa Republic, then southern Pakistan, northern India, and China. And the weather permitting, the ellipse will be visible between the hours in our India from 9:15 a.m. To 3-4 p.m. and we will visible this site from 10:15 onwards. So it is advised for the precaution of this ellipse, all the friends, it is advised that means not look directly at that ellipse without any proper eye protection, because we know, everybody will know, this is a UV rays and it is very harmful to our eyes, and then even result in blindness in some cases. So just stay safe, enjoy the picture. If you use the binoculars, telescope to see these rather pictures, and you should see this, and after that you should also see this picture in the internet also. There's a ring of this very good picture, the ring of fire. So enjoy this first very long solar eclipse. And this is one, and we are also going that coronavirus pandemic effect, and we all are very much tensed regarding this pandemic effect. Hope after September, solar eclipse, mid of September, partial it solar will be eclipse, and near about solar eclipse. In in total control, solar eclipse, moon but we should completely make some covers protective the way sun's disk. in ourselves. In partial solar So eclipse, stay safe, a part of the disk stay at is home. covered. Thank you. In the annual solar eclipse, moon is too far from earth and cannot completely cover the sun's disk, but a part of sunlight is visible at the earth and cannot completely cover the Hello everyone, my name is Somnath and I am a student of physics. As we all know that tomorrow we are going to witness a solar eclipse. Now solar eclipses are quite common. See, no matter wherever you are on the globe, you will always observe at least 2 solar eclipses per year. Okay, at least 2. And uh, due to this frequency of solar eclipse, we have several tales about eclipses in various cultures, in almost every culture of the world. See, the Indians have their own tales, the Chinese have their own tales, the Europeans have their own tales, and so on. uh, these tales are nice, these tales are beautiful, I agree, but they may have artistic value, they may have literary value, but they are not true. See, they may be true in some artists imagination, but they are not true in scientific sense of the term, and hence they should not be believed blindly. Now
Eclipse is a pretty simple phenomenon. Everyone can understand it. What is a lunar eclipse? A lunar eclipse occurs when Earth comes in between Sun and Moon. Earth is in between Sun and Moon. So if Earth is in between Sun and Moon, Sun's light cannot reach Moon. Okay, so we see a shadow of Earth on the Moon, and that is what lunar eclipse is. Now, what about solar eclipse? Solar eclipse is when Moon comes between the Sun and the Earth. See, when Moon comes in between Sun and Earth, then the Sun's rays are blocked by the Moon, and hence we get a giant shadow of the Moon on Earth, which we term as solar eclipse. So it's a very simple thing, but primitive civilizations didn't understand the mechanism of planetary motion, and hence they were confused about the origin of eclipses, and thus they formed various tales, so that Earth is revolving around the sun, and the moon is also revolving around the earth. So there is a periodicity in this motion, and if somehow we are able to know the time period of the revolution, we can always calculate and predict eclipses. These calculations are very trivial and they are easy to do. And we find solar eclipses and lunar eclipses marked over the calendars of ancient civilizations throughout the globe. Uh, the thing is that we should not succumb ourselves to blind faiths and blind beliefs during eclipses. See, there's nothing to be afraid of during an eclipse. It's just a giant shadow of the moon on the earth. The moon is just blocking sun's rays and nothing else. There's nothing else going on other than the fact that the moon is blocking the sun's light to reach the earth. There's nothing to be afraid of. Rather, we should take eclipse as an opportunity to be enthusiastic about science, to be enthusiastic about space, to be enthusiastic about the cosmos, and we should encourage our younger generations on the event of eclipses, so that they develop a certain scientific temperament inside them. And about astrologers, see, astrologers, not only during an eclipse, you should never listen to an astrologer. Astrologers bluff. Their job is to bluff, and they will continue to do so. Now, what does an astrologer basically do? An astrologer basically predicts someone's future. See, an individual's future, they're predicting an individual's future. This is far beyond an astrologer's range of knowledge. It is in fact far beyond anyone's range of knowledge. See, an individual's future is very delicate. You have the society involved in it as a factor, you have geographical location involved in it as a factor, you have political situations involved in it as a factor, you have the individual's family, individual's value as a human resource. There are so many different factors that it's next to impossible to predict anyone's future. So never listen to astrologers. बेसिकली एस्ट्रोलॉजर के पास ऐसा कोई एजम्पशन है नहीं कि ताकि वो प्रूव कर सके कि हाउ इज़ इट रिलेटेड टू कोविड-19। कैसे आप कोई भी नॉर्मल इंसान कैसे सोच सकता है कि सोलर इक्लिप्स से कोविड-19 के केस बढ़ने और घटने के चांसेस कैसे हो सकते हैं? इट्स ए नॉर्मल कॉमन सेंस। अब पता नहीं एस्ट्रोलॉजर अपने आप को कुछ ज़्यादा ही बुद्धिजीवी लोग समझते हैं, जिसके कारण से वो ऐसे वीडियोस मैगजीन पब्लिश कर रहे हैं। लेकिन मैं लोगों से एक ही बात पहुंचाना चाहता हूं कि ऐसा कोई भी विषय नहीं है। आप पैनिक मत होइए। आप जो है, जो हो रहा है उसको होने दीजिए, बिकॉज कुछ ना कुछ जो हो रहा है, ये सोलर इक्लिप्स जो है, इसके पीछे एक साइंटिफिक रीज़न है। हर चीज़ के पीछे साइंस और लॉजिक्स है, ना ही एस्ट्रोलॉजी का कोई कुछ है नहीं। एस्ट्रोलॉजर्स अपने आप को प्रूफ करने के लिए काफ़ी कुछ बोलेंगे, काफ़ी कुछ एजम्पशन लगाएंगे। अगर ऐसा ही होता तो आज 4 महीने से महामारी हो रही है। एस्ट्रोलॉजर अगर अपने अपने एजम्पशन लगाते तो आज देश की यह हालत नहीं होती, 12,000 से ज़्यादा लोग महामारी में नहीं मरते। तो ना ही एस्ट्रोलॉजर के पास कोई एजम्पशन है, ना ही कुछ। आप ये सब साइंटिफिक वेज है, साइंटिफिक প্রসেস है। সেটা পৃথিবীতে আসতে পারে না।
এভাবে কি হয় যে না আসার কারণে পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, সেই জন্য আমরা ওই সময় সূর্যকে দেখতে পারি না। দেখুন, প্রত্যেক গ্রহর, প্রত্যেক নক্ষত্রর প্রত্যেকের আলাদা আলাদা অবস্থান হয়। আর পৃথিবী যখন আমরা জানি যে পুরো একটা সার্কেল কমপ্লিট করতে 365 দিনের প্রয়োজন হয়, সেইভাবে ঠিক একটা সময়ে সূর্যটা তো ওর জায়গায় নিশ্চিত থাকে, কিন্তু পৃথিবীর যেটা পৃথিবীর উপগ্রহ চন্দ্র, ওটা ঠিক সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসে, সেই জন্য আমরা সূর্যর আলোটাকে দেখতে পারি না। এখন আমাদের সূর্য গ্রহণ যেটা, ওটাকে অনেক অনেক ভাবে দেখা যায়। প্রথমত ধরুন, প্রত্যেক স্থান হিসাবে গ্রহণ দৃশ্যমান হয় বা অদৃশ্যমান হয়। কোনো জায়গায় আংশিক গ্রহণ হয়, কোনো জায়গায় সম্পূর্ণ গ্রহণ হয়। আর আগামী 21শে জুন যে গ্রহণটা আসছে সেটা হলো সম্পূর্ণ বলয়গ্রাস গ্রহণ। মানে কি, আমাদের পৃথিবী থেকে সম্পূর্ণভাবে সূর্যের আলোকে আমরা দেখতে পারবো না, কারণ পৃথিবীর উপগ্রহ চন্দ্র সূর্য আর পৃথিবীর মাঝখানে চলে আসবে। আর এটাকে দেখার জন্য আমাদের যদি দেখতে চাই টেলিস্কোপের প্রয়োজন হয়। আমরা একটা জিনিস নিয়ে খুব ভাবি যে সূর্যগ্রহণ হলে আমাদের পৃথিবীতে অনেক ধরনের বিভিন্ন জিনিসের পরিবর্তন হতে পারে। আমরা অনেকভাবে জানি যে কোনোভাবে আমাদের যে স্থানীয় মতামত হিসাবে লোকের অনেক ধরনের নিয়ম পরিচালন করে, কিন্তু আসলে ওটা নয়। এটা হচ্ছে একটা সম্পূর্ণভাবে অ্যাস্ট্রোফিজিক্যাল ইভেন্ট, যেখানের মধ্যে সূর্য, পৃথিবী এবং পৃথিবীর উপগ্রহ চাঁদ একটা স্থানে চলে আসে, সেটাকেই গ্রহণ বলা হয়। নমস্কার, আপনার সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ। Moon and form a deep sharp image on the Earth atmosphere, that is, we call its amber. Amber is what? Amber is the shadow of full shaded core, and another roughly shaded shadow is formed on the surface of the Earth. This is called penumbra. What is penumbra? Penumbra is the rough shaded or roughly shaded image that is formed on the surface of the Earth. In Indian time zone, it is our India. Our India government has accepted 82.5 degree east for the standard time, and for this solar eclipse, annular solar eclipse, we have to remember that 15 degree equal to 1 hour and 1 degree equal to 4 minutes. For what? For I have a solar star chart, where in this star chart I will show you the different stars, where is this and where they are located. Where there is our north, that is our south, that is west, and that is east. In east direction, that is 22 summer solstices, we show the different time zones and selected. I have selected some time zone, that is here our clock, that is 1 AM, 12 AM, 1 AM, where it is, here it is 1 AM, 12 noon, that is 12 PM, 11 PM, 10, 9, 8, that is all are our PMs, and that is all our AMs. This is our morning, this is our evening, this is our midnight, and this is our noon. So if we rotate this chart through circular way, in the circular way we show the different time zones are that selected. That is at midnight 12, that is at midnight 12, what are the stars? Am I clear? What are the stars? That is, where is Sagittarius, where is Libra, where is Capricorn? That is the different forms, that is different stars, where they are, planets where they are, and their image are shown in this oval shaped chart. And if we rotate in clockwise or anti-clockwise, we show the different month, and for different month, different time zones are also selected, and in different time zones we show the movement of stars. Here it is.
That is how they move and which are the bright stars that show how they are rotated in the celestial part. Here some different stars, 21 bright stars, how they are and their distances. If we go through this circular chart, we have to remember that 15 degree equal to 1 hour, and that is 1 degree equal to 14 minutes. And another thing, that is solar system, what are their circulation time, revolution time, etc. We have to remember all that. And after that, we will go through this chart, that is skywave chart, and skywave chart show how they rotate in clockwise and anti-clockwise directions. After that, we go through this. I have selected one, that is, suppose it is Aries. Aries, what is Latin name? This Latin name is Orion, and what is its translations? Translations are that is another Orion. And star tracker, these are the devices and star trackers for what we can calculate the distances and etc. And these are the these are the basic terms what we have said. And this time zone we identify easily where the stars in our solar system. That is totally in geography, in astrophysics, different parts or in physics where we can calculate their time zone, where they are located. They are identified, and how they are identified, their working, their length, their breadth. In this chart, we easily calculate it. Okay, thank you.